গত 22শে জানুয়ারি ল্যাবেড হাসপাতালে জন্মগ্রহণ করে ছোট্ট শিশু রিদা। ডেলিভারি পিরিয়ডের 2 মাস আগে জন্মগ্রহণ করায় স্বাভাবিকভাবেই রিদাকে কিছু জটিলতার সম্মুখীন হতে হয় এবং এই অবস্থার কথা বিবেচনা করে ল্যাবেড কর্তৃপক্ষ রিদাকে 22 দিন তাদের হাসপাতালে চিকিৎসাধীন রেখে 14 ফেব্রুয়ারি তাকে ডিসচার্জ করে। ডিসচার্জ পরবর্তী পরদিন থেকে রিদা একই ডাক্তার শরীফুন নাহারের পরামর্শক্রমে ব্যক্তিগত চেম্বার 167 গ্রিন রোডে চিকিৎসাধীন ছিল। জন্মের 4 মাস পর 27শে মে ডক্টর শরীফুন নাহার রিদাকে চক্ষু ডাক্তার দেখানোর জন্য পরামর্শ দেন। তার পরামর্শ অনুযায়ী রিদাকে চক্ষু বিশেষজ্ঞের কাছে নিয়ে গেলে তিনি রিদার 2 চোখই অন্ধ হয়ে গিয়েছে বলে দুঃখ প্রকাশ করেন। এই অবস্থায় রিদাকে ভারতের চেন্নাই নগরীর শঙ্কর নেত্রালয় হাসপাতালে নিয়ে গেলেও সেখান থেকেও হতাশ হয়ে ফিরে আসতে হয় তাদের এবং তারা জানায় আরওপি স্টেজ 5 যেটি রিদার বর্তমান অবস্থা, এখান থেকে চোখ ভালো হওয়ার শতকরা 10% সম্ভাবনাও নেই। রিদার বাবা জানান প্রিম্যাচিওর বেবিকে অধিক অক্সিজেন প্রয়োগের সময় বিশেষ সতর্কতা প্রয়োজন, যেটি হাসপাতাল থেকে দেওয়া হয়নি। আমার এই মেয়ের অন্ধত্বের জন্য ল্যাবেড হসপিটাল এবং প্রফেসর বেগম শরীফুন নাহার এবং ডক্টর আব্দুল মান্নান দায়ী। কারণ এত উচ্চমাত্রার 12 লিটার অক্সিজেন সাপ্লিমেন্টের পরেও তারা একজন চক্ষু বিশেষজ্ঞ এনআইসিইউতে মনিটরিংয়ের জন্য রাখেন নাই, যার কারণে আমার মেয়ে অ্যাডভান্স রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচুরিটিতে আক্রান্ত, যার কারণে আমরা মাদ্রাজ থেকে ফেরত এবং চিকিৎসা সম্পূর্ণ ব্যর্থ এবং আমার মেয়েটি সম্পূর্ণ অন্ধ হয়ে গেছে। দুনিয়াতে আর তার কোনো অপশন নেই। যদি ডাক্তার এই বেগম শরীফুন নাহারের কাছে আমরা ডিসচার্জের পর থেকে 10 বার গিয়েছি, 4 মাস পরে তিনি আমাদেরকে আই স্পেশালিস্টের কাছে প্রেরণ করেন, যার কারণে তখন আমার মেয়ের চোখ অলরেডি 2টো নষ্টই হয়ে গেছে। আমি এই বেগম শরীফুন নাহার, প্রফেসর বেগম শরীফুন নাহার, ল্যাবেড হসপিটাল এবং ডক্টর আব্দুল মান্নানের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং তাদেরকে ডাক্তারি বিদ্যা থেকে, ডাক্তারি প্র্যাকটিস থেকে অব্যাহতি জানানোর জন্য আবেদন করছি। 7 বছরের দীর্ঘ অপেক্ষার পর এই দম্পতির জীবনের প্রথম সন্তান ছোট্ট ফুটফুটে শিশু রিদা। তাই তো মেয়েকে নিয়ে তাদের 2 চোখই যেন স্বপ্নে পরিপূর্ণ। কিন্তু যাকে নিয়ে এত স্বপ্ন তার চোখই যে আজ অন্ধ, এই ব্যাপারটা কোনোভাবেই মেনে নিতে পারছে না রিদার বাবা মা। আমি ডাক্তারদের বিচার চাই। আমি চাই না আর কোনো মা যেন এমন হয়, কোনো বাচ্চার জীবন যেন এমন নষ্ট না হয়ে যায়। শুধু ডাক্তারদের বলছেন না, আজ আমার এই ছোট বাবুটি কিছুই দেখবে না। কেননা তাদের মতে শুধুমাত্র ল্যাবেড হাসপাতাল এবং ডক্টর বেগম শরীফুন নাহারের অবহেলার জন্যই আজ তাদের মেয়েটির এই অবস্থা। আমরা ডক্টর শরীফুন নাহারের সাথে কথা বলতে তার চেম্বারে গেলে তিনি আমাদের সাথে কথা বলতে অস্বীকৃতি জানান। তবে আমরা কথা বলি তার সাথে। আমি বলতে যে আপনি ওর সাথে কথা বলুন, বাট আমাদের সামনে কথা বলেন, আমরা আপনার কথা শুনবো না। এটা তো বার্গেনিং এর কোনো ব্যাপার না। আপনি কথা বলতে চাচ্ছেন না কেন সেটা জানতে পারি? আইনের আশ্রয় এখানে না নাকি, এটা তো কথা না। কথা হচ্ছে যে আমরা সেই জিনিসটা আমরা এগুলো বললেই তো হতো। কিন্তু এর জন্য তো আমি এই ব্যাপারে তো কথা বলতে চাচ্ছি। কথাটা শেষ, আমি বলেছি এখানে আমার কোনো ফল্ট নাই। তাহলে আপনি এক্সপ্লেইন করেন জিনিসটা পুরো না, ওখানে বলবো কোথায়। এখন ওদের কোর্টে যাওয়ার সামর্থ্য নাও থাকতে পারে, তাই বলে কি ওরা সঠিক জিনিসটা জানতে তাই বলে কি আমি সর্বত্র সবকিছু কথা বলে বেড়াবো? আপনি সরে যান, আমি ওনার সাথে কথা বলি। আপনি আমাকে হেল্প করতে চাচ্ছেন, ক্যামেরা অন করে রাখুন, ঠিক হচ্ছে? যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে 22শে জানুয়ারি ওর জন্ম হয়েছিল। আমি রিদার কথা বলছি, রিদা যার এখন আরওপি স্টেজ 5। তো ও জন্মের ওজন কত ছিল?
হৃদার জন্মের ওজন কত ছিল, প্রিম্যাচিওর বেবি ছিল? হ্যাঁ, হোয়াট ওয়াজ দ্য ওয়েট অফ দ্যাট বেবি অ্যাট বার্থ? সেটা আপনি বলেন, আমি তো পুরো না, তা আমার কাছে আই হ্যাভ নো ডকুমেন্ট অ্যাট প্রেজেন্ট, সুতরাং আমাকে প্রিপারেশন নিতে হবে, ডকুমেন্ট সামনে রেখে আমি কথা আমার বলবো। কোশ্চেন আর ওয়েট নিয়ে না, আমি যেটা না, জিজ্ঞেস আপনি করছি হয়তো আন্টি, মনে করছেন দ্য ওয়েট ইজ নট অ্যান ইম্পর্টেন্ট থিং, আই ফিল দ্যাট দিস ইজ ভেরি আমিও ইম্পর্টেন্ট। বলছি ওয়েট অবভিয়াসলি ইম্পর্টেন্ট, তাহলে আমাকে প্রিম্যাচিওর বেবি তাহলে মানে আমাকে তো ওয়েটটা সবকিছু- বলেন, আমাকে ওয়েট বলেন। ধরলাম অনেক কম, আমার কোনো সমস্যা নেই, আমার কোয়েশ্চেন হ্যাঁ। আন্টি এটা না, আমি কোয়েশ্চেনটা করি, হ্যাঁ। আপনি তারপর ওয়েট হ্যাঁ, বা বলেন, অন্য কিছু বলেন। আনলে। নিয়মই হচ্ছে প্রিম্যাচিওর বেবি যখন জন্ম হয় তখন তার সব জিনিসের ভালোভাবে টেস্ট করতে হবে, কারণ অনেক চান্স থাকে যে ওর কোনো একটা যে অর্গানের বা কোনো একটা পার্টে প্রবলেম হতে পারে। হ্যাঁ, আমি Plus আপনার কোশ্চেন ওর অ্যানসার premature- দিচ্ছি। আমি কোয়েশ্চেনটা এখনো শেষ করিনি হ্যাঁ, আর বলেন কি। বলেন। ও 7 সপ্তাহ, মোটামুটি 7 সপ্তাহ আগে জন্মগ্রহণ করেছিল, 10 মাস 10 দিনে জন্মগ্রহণ করলে 10 মাস 10 দিনের আগে জন্ম হলে এরকম স্টেপ নিতে হবে, এবং রেটিনা টেস্ট এর মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। হৃদা যেহেতু প্রিম্যাচিওর বেবি ছিল এবং এনআইসিইউতে অ্যাডমিটেড ছিল, তো ওকে আপনি আইসিসি কেন অ্যাপয়েন্ট করেন নাই? আচ্ছা, প্রথম একটা অ্যান্সার হচ্ছে আমাদের দেশের প্রেক্ষাপটে এখনও ওরকম গাইডলাইন বা প্রোটোকল তৈরি হয়নি যে আরওপি স্ক্রিনিং নিউবর্ন বেবি প্রিম্যাচিওর বেবির করা। কোনো গাইডলাইন এবং প্রোটোকল তৈরি না হওয়ার কারণে আমাদের মতো নিউনেটোলজিস্ট যারা বাংলাদেশে আছে দে আর নট ইউজ টু ডু দ্যাট, যার ফলে সিস্টেম না থাকার কারণে, ন্যাশনাল প্রোগ্রামের সাথে এরকম কোনো সিস্টেম না থাকার কারণে ওটা করা হয়নি। ওকে 12ই ফেব্রুয়ারি এনআইসিইউ থেকে নিয়ে নরমাল কেবিনে আনা হয়েছিল, তখন তো তার মানে জীবন মরণের আশঙ্কা যেটা না, ছিল ওইটা আমি শেষ। বলি তখন কেন তাহলে প্রিম্যাচিওর বেবিদের, আমি বলি প্রিম্যাচিওর প্রিম্যাচিওর বেবিদের কিছুটা রিস্ক থাকার পরেও আমরা কিন্তু বাচ্চাকে আইসিইউ থেকে বের করি, কারণ এটাকে নোজোকোমিয়াল ইনফেকশন বলে, ক্রস ইনফেকশন বলে, অনেক সিক বেবি থাকে, একটু ভালো হলেও আরেকটা পাশের বেবির থেকে এই বাচ্চার মধ্যে ইনফেকশন সংক্রমিত হতে পারে, সেজন্য আমরা একটুখানি আইসোলেটেড করে রাখি। দ্যাট ডাজন্ট মিন দ্য বেবি ইজ পারফেক্টলি অলরাইট। তাহলে বাচ্চা যদি পারফেক্টলি অলরাইট না হয় তাহলে ঠিক 2 দিন পরে বাচ্চাকে ডিসচার্জ করলো কিভাবে? ডিসচার্জ করার আগে এটা কি দায়িত্ব ছিল না যে যেহেতু বাচ্চাটা প্রিম্যাচিওর, আমরা হসপিটাল থেকে বাচ্চাটাকে ডিসচার্জ করছি, তার আগে আমরা এটা ক্লিয়ার করে দিই যে বাচ্চাটার কোনো ধরনের প্রবলেম নেই, এই জন্য আমরা সব ধরনের টেস্টগুলো করি। এই বাচ্চাটার তারপরে আরও বেশি প্রবলেম অ্যাসোসিয়েটেড ছিল, যেটা লাইফ অ্যান্ড ডেথ কোয়েশ্চেন। তার হিমোগ্লোবিন এত কমে গিয়েছিল তাকে ব্লাড ট্রান্সফিউশন দিতে হয়েছে 3 বার। তাহলে হসপিটাল ডিসচার্জ করলো কেন? হ্যাঁ, ডিসচার্জ করলে একই কারণে বাচ্চাদের একটু ফিট করতে পারে, আমরা বাসায় দিয়ে দায়িত্ব শেষ করি না, আমরা বলে দিই ফলো আপ ভিজিটে আসবেন, পেশেন্টকে আসতে বলি, এবং সেই সময় আমাদের পর্যাপ্ত হাতে সময় থাকে কোনো কিছু টেস্ট করার লাগলে কিংবা কোনো অন্যান্য চিকিৎসা লাগলে। এখানে তো ও আপনার কাছে 3 মাস ধরে গিয়েছিল, মোটামুটি 10 বার, টোটাল 10 বার ভিজিট করেছে আপনাকে, আপনি তাহলে 3 মাস পরে কেন আচ্ছা, বললেন? এই যে প্রথম এই যে আপনি ভিজিটে কথাটা না বললেন কেন? মোটামুটি 10 বার ভিজিট করেছে, তা আমার কথা না। একজন মানুষ 10কে 100 বলতে পারে, সেটা তো আমার কথা না। আর উনি যে আমার কাছে এসছে, আমাদের কাছে ডকুমেন্টস আছে আচ্ছা, যে হ্যাঁ, আপনি আপনার কাছে হ্যাঁ, ওরা সেজন্য 10 বার গিয়েছে। আচ্ছা, আমি বলছি 3 মাসের আমি মধ্যে। বলছি এবং তাকে লিখিত দেওয়া হয়েছে যে আপনার বাচ্চার চোখ পরীক্ষা করে নেন। এখন যদি তারা সেই এটা ডকুমেন্ট লিখিত দেওয়া হয়েছে, এটা হচ্ছে মে মাসে, মে হ্যাঁ। মাসের 27 তারিখে, হ্যাঁ। ওর জন্ম ছিল 22 জানুয়ারি, হ্যাঁ, হ্যাঁ। এতদিন পরে কেন? আমার কেন? কোশ্চেনটা আমার কোশ্চেন অ্যান্সার হচ্ছে আমি যে তাদেরকে লিখে দিয়েছিলাম সেটা তারা আপনার কাছে শো করেনি, তারা এটাকে লুকিয়ে রেখেছে আমাকে বিপদে ফেলার জন্য। অবশ্যই আমি একটা ডিফারেন্ট কাগজে ওটা লিখে দিয়েছি, আমি লিখে দিয়েছি আগেই, তারা দেখাচ্ছে না। কারণ আপনি বলছেন এটা এটা তো ল্যাবের থেকে আই টেস্ট করেই ওকে ছাড়বে, না, কিভাবে আমি ডিসচার্জ বললাম করলো বাচ্চার কিভাবে? লাইফ তাহলে রিস্ক এটা কি ছিল। ল্যাবের আপনি জানেন রেসপন্সিবিলিটি? যে আরওপি টেস্ট করার জন্য যে প্রিপারেশন লাগে, চোখে আই ড্রপ, সেটা বাচ্চার লাইফ রিস্ক করতে পারে, নেক্রোটাইজিং এন্টেরোকোলাইটিস নামে একটা ডেঞ্জারাস ডিজিজ করতে পারে। তাহলে আমি কেন আমার বাচ্চার রিস্ক নিব? ছিল অবভিয়াসলি, তাহলে তো পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত ওকে হসপিটালে রাখা উচিত ছিল। আমাদের দেশে বললাম যে সিস্টেম বা প্রোটোকল যেরকম সেরকম, আমরা বাচ্চাকে এখানে ওয়েট তো গেইনের দেশটা জন্য, মেইন না, আমরা একটা বাচ্চাকে বাঁচালাম ঠিকই, কিন্তু অন্ধ হয়ে গেল, তাহলে তো ওকে এটা বাঁচিয়ে তো কোনো ইচ্ছাকৃত দরকার না, হলো এটা তো না। ইন্টেনশনাল না। আমি বলেছি প্রথমে যে আচ্ছা, ন্যাশনাল আমাদের কোনো দেশে গাইডলাইন নাই, বুঝলাম সিস্টেম নেই, কিন্তু হ্যাঁ। সিস্টেমগুলো তো আমাদেরকে বানাতে হবে, আপনি বাহির এই থেকে কথাটা পড়ে আমি এসেছেন। অ্যান্সার দিচ্ছি। কোনো সিস্টেম যদি ন্যাশনাল বানাতে হয় সেটার জন্য আই এম নট দ্য পারসন, রাইট পারসন। আমার সিনিয়র বহু ডাক্তার রয়েছে, কিন্তু একটা ডক্টর দে হিসেবে উইল প্রিপেয়ার, obviously দে উইল আপনার- মেক দ্য গাইডলাইন। আমাদের প্রফেসর লেভেলে অনেকে আছে এই লাইনে, তারা করবে, ইট ইজ দেয়ার রেসপন্সিবিলিটি। একটা গাইডলাইন ডক্টর তৈরি হিসেবে করার দায়িত্ব আপনার কি আমার মনে না। হয় যে একটা নিয়ম ফলো করা বেশি ইম্পর্টেন্ট নাকি বাচ্চাটাকে সুস্থ রাখা? আপনার বিবেক কি বলে? আমার বিবেক বলে একটা বাচ্চাকে সুস্থ করে বাঁচিয়ে দেওয়ার চেষ্টাটা, জীবন রক্ষা করার চেষ্টাটা হচ্ছে মেইন। তো ইন্টারনেটে কিন্তু লেখাই আছে 10 মাস 10 দিনের আগে বাচ্চা জন্ম হলে রেটেড টেস্ট করতেই হবে। ইন্টারনেট নিয়ে আপনি তো এই দেশ সব কিছু চালাতে পারবেন না, আপনাকে দেশের সব কিছু নেগেটিভ সাইড, লিমিটেশনস, সিস্টেম আপনাকে অ্যাপ্রুভ করতে হবে। আমি একটা কথা বলি যে ল্যাবেডের মতো ভালো ইন্টারন্যাশনালি রেকগনাইজ হসপিটালে যদি আমরা বলি যে ইন্টারনেট দিয়ে আমরা চালাবো না, দেশের রুল, আমাদের দেশ থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, আমরা দেশের গভর্নমেন্টের কাগজ দেখে দেশ চালাবো, তাহলে তো হয় না। এটা তো তাহলে সরকারি হসপিটালগুলো বলার কথা। আমরা তাহলে
ল্যাবেডে কেন যাব, আমরা স্কয়ারে কেন যাব, আর আমরা ইউনাইটেড না হসপিটাল তাহলে কেন যাব? ডিফারেন্স ভালো কথা, আমরা ভালো চিকিৎসার জন্য সেখানে গেছি এবং যথেষ্ট ভালো চিকিৎসা পেয়েছি বলেই বাচ্চাটা আজকে অ্যালাইভ এবং তারা বিভিন্ন কোয়েশ্চেন করতে পারছে। আর যদি তার জীবনই না থাকতো এই ধরনের প্রশ্ন আসতোই না। সে বেঁচে গেছে বলে তার মায়েদের সুযোগ হয়েছে। চোখ নেই, এই যে এই জিনিসটা যে ইনফরমেশনটা আরেকটু আগে, এটা প্রিম্যাচিউর বাচ্চা আন্টি এখানে আমি যে চিকিৎসা দেওয়া হয় আপনি না আমি তো বলছি না, স্পেশালিস্টকে অ্যাপয়েন্ট করতে অনেক মানুষের তো অভাব। আমি বলি একটা বাচ্চা প্রিম্যাচিউর বাচ্চা যে কারণে এটা হয়, প্রিম্যাচুরিটি ইন ইটসেলফ ইজ এনাফ টু প্রোডিউস দিস টাইপ অফ কমপ্লিকেশন। যেহেতু আপনি ওর স্পেশালিস্ট ছিলেন, পাশের কেবিনে আই স্পেশালিস্ট ছিল, রেটিনোপ্যাথি যে টেস্টটা ওটা আপনি ওই আই স্পেশালিস্টকে দিয়ে করিয়ে দিতেন। হ্যাঁ আমি বলি যাতে আপনি ফ্রি থাকেন আপনার সাইড থেকে যে আমি বলেছি যে রেটিনোপ্যাথির এক্সপার্টকে ডেকে করানো বাচ্চার জন্য রিস্কি ছিল। যে কোনো রকমের প্রিপারেশন নেওয়া, আরওপি টেস্টে একটা টর্চ দিয়ে, যেটা ওর মা মনে করছে যে টর্চ দিয়ে একটা আলো দিয়ে আরওপি টেস্ট ডায়াগনোসিস করা যায়, ইট ইজ নট সো সিম্পল। সেই জন্য ওই রিস্কটা বাচ্চার লাইফ নষ্ট হয়ে ডেথ হয়ে যেতে পারে, এই জন্য নেওয়া হয়। ঠিক আছে, থ্যাংক ইউ, আমি অনেক অ্যান্সার দিয়েছি। হৃদার বাবা মা ডাক্তার ও হাসপাতাল কর্তৃপক্ষের উপযুক্ত শাস্তি দাবি করছে, যাতে আর কোনো বাবা মার সন্তান তাদের অবহেলার কারণে চির অন্ধত্বের শিকার না হয়। মালিহা বশির, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা।